আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকের ভিডিওতেও আপনাদের সঙ্গে মার্কেট নিয়ে কিছু আলোচনা করব এবং এই পরিস্থিতিতে মার্কেট যেভাবে মুভমেন্ট করতেছে এখানে আসলে আমাদের কি করণীয় আছে আর কোন বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত সেই বিষয় সম্পর্কে আপনাদের একটু ইন শর্টে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত যদি ইন্ডেক্স নিয়ে কথা বলি তাহলে ইন্ডেক্স সম্পর্কে গত 11ই জানুয়ারি ফেসবুকের একটা পোস্টে আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইন্ডেক্সে একটা বিয়ারিশ লেগ প্যাটার্ন ক্রিয়েট করেছে। এনিওয়ে, প্যাটার্নের নামটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, মূল বিষয় হচ্ছে একটা ক্লাসিক চার্ট প্যাটার্ন তৈরি করেছে এবং বলা হয়েছিল যে সিম্পল কি পয়েন্ট সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই একটা সিম্পল পয়েন্টের উপর নজর রাখুন যে এই প্যাটার্নটা কোন দিকে ব্রেক করে, যেই দিকে ব্রেক করবে সেই দিকে আরও বেশ খানিকটা আগাবে এবং পরবর্তীতে কত দূর আগাবে সেটা নির্ভর করবে পরবর্তীতে ধারাবাহিক ভলিউমটা কেমন হয় তার উপর। তার মানে এইখানকার একটা ক্লিয়ার মেসেজ হচ্ছে এই প্যাটার্নটা যেহেতু এই প্যাটার্নের সীমানা শেষ, এই ক্যান্ডেলটার পরে এখানে আর বড় জোর দুইটা ক্যান্ডেল তৈরি হওয়ার সমপরিমাণ জায়গা ছিল। তার মানে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরেই আমি ধারণা করতেছিলাম যে মার্কেট আগামী দিন আয়দার নিচে অথবা উপরের দিকে ব্রেকআউট করবে। এখন স্বাভাবিকভাবেই মার্কেট যত খারাপ কন্ডিশনেই থাকুক, খারাপ কন্ডিশনে খারাপ দিকগুলো খুব বেশি কিন্তু ভিডিও দিয়ে বললে মানুষ সন্তুষ্ট হয় না। মানে জিনিসটা কি হয়, যখন মার্কেট ভালো থাকে অ্যানালিসিস করা হয়, অ্যানালিসিস শেয়ার করা হয়, তখন অনেকেই সেই জিনিসগুলোকে পজিটিভলি দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন। বাট মার্কেট খারাপ হইতে পারে এইটা যখন কোনো পাবলিক ফোরামে ভিডিওতে কিংবা পোস্ট আকারে চলে আসে তখন কিন্তু সেইখানে নেতিবাচক মন্তব্যই বেশি দেখা দেয় এবং এটা স্বাভাবিক, কারণ মার্কেট খারাপ হচ্ছে আপনিও বুঝতে পারতেছেন, আমিও হয়তো বুঝতে পারতেছি। বাট সেইটা যারা বুঝতেছে না তাদের উপলক্ষ করেও যখন বলে দেওয়া হয় যে হ্যাঁ মার্কেট খারাপই হচ্ছে, তখন কিন্তু মার্কেটে আরো সেল প্রেশার ক্রিয়েট হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট এখন আসলে এমন একটা লেভেলে আছে এইখানে রিটেইলারদের দ্বারা নতুন করে সেল প্রেশার ক্রিয়েট হওয়ার আর আসলে জায়গা নাই। আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আমার কথা বাদ দেন, আপনার নিজের পোর্টফোলিওতে হোল্ডিংয়ে যে স্টকগুলো আছে একটু খেয়াল করে দেখেন যে কতগুলো স্টক সেইখানে এমন কোনো পজিশনে আছে যে কালকে কেউ ভিডিও দিয়ে আপনাকে বলবে মার্কেট আরেকটু নিচে আসতে পারে, এইটা দেখে আপনি সেই স্টকগুলো সেল করে আপনি ক্যাশ করে বিকল্প চিন্তা করতে পারবেন। এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশে বর্তমানে 90%-এর উপরে বিনিয়োগকারীর এই সিচুয়েশনটা এখন আর নাই। তার মানে এখন যে সেল প্রেশারগুলো আসতেছে এগুলো প্রফেশনালদের নিটিংয়ের রেজাল্ট আর আমাদের বাজারের প্রতি আস্থাহীনতার কারণে, বাজারে ভলিউম না থাকার কারণে বাজারের ক্রাইসিস মোমেন্ট পার করতেছে। বাট এইখানে রিটেইলাররা নতুন করে সেল দিবে, সেল দিয়ে দিয়ে তারা ক্যাশ করবে, এই সুযোগই বাজারে এখন নাই। সো এইখানে আসলে মানে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা বললেই যে মার্কেট আসলে খারাপ হবে না, ব্যাপারটা এরকম না। তো এনিওয়ে, আমি আসলে পজিটিভ বা নেগেটিভ এখন আর থাকার চেষ্টা করি না। ইতিপূর্বে আমার যেটা মনে হতো ভিডিওতে আমি সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করতাম, বাট এখন আমি কন্ডিশনগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার দায়িত্ব আছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে কোন জিনিসটা ফলো করা উচিত, এরপর সেটা ফলো করার দায়িত্ব অবশ্যই আপনার। আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের উপর আর চাপিয়ে দিতে চাই না যে মার্কেট এই দিকেই যাবে কিংবা ওই দিকেই যাবে, কারণ এই জিনিসটা করতে গিয়ে দেখা গেছে অনেক মানুষই জিনিসটাকে ভুল মেসেজ হিসেবে গ্রহণ করে থাকেন। তো আমি এইখানে আপনাদেরকে সেই জিনিসটাই ক্লিয়ার করেছিলাম যে এই প্যাটার্ন যেদিকে ব্রেক করবে সেদিকে যাবে। তার মানে আমি বাজারের পক্ষেও নাই, আমি বাজারের বিপক্ষেও নাই, আমি আপনাকে সেই ওয়েটা বলে দিয়েছি যে কিভাবে আপনি বুঝবেন যে এখন কি হতে পারে। পরবর্তীতে দেখেন মার্কেট এইখান থেকে পরের দিনই ব্রেকডাউন করেছে। এই ক্যান্ডেলটা খেয়াল করেন, এই যে ডজি ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটার পরের দিনই মার্কেট এইখানে ব্রেকডাউন করেছে। এবার ব্রেকডাউন করার পরে এরকম ডট 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 দেওয়া দাগানো দেখে আপনি মনে করতে পারেন যে এগুলো আজকে দাগানো হয়েছে বা এগুলা দিয়ে আপনাদেরকে কি বোঝাবো, মানে আপনি দেখতেই পাচ্ছেন যে মার্কেট এখান থেকে রিটেস্ট করবে এবং এরপর আলটিমেটলি নিচের দিকে যাবে। আর যদি মার্কেট এই লেভেলটা পার করে প্যাটার্নের উপরে উঠতে পারে, 5220-এর উপরে উঠতে পারে, তাহলে মার্কেট উপরের দিকে যাবে। এখন এই বিষয়টা আসলে আমরা আজকে দাগাই নাই, আমি আপনাদেরকে রেফারেন্স হিসেবে দেখাচ্ছি জাস্ট, আর কোনো কিছুই না। দেখেন আজকে সকালবেলায় বলা হয়েছে যে বাজার আজকে পজিটিভ হইতে পারে, তবে প্রাথমিকভাবে সেটা হবে আসলে একটা রিটেস্ট। রিটেস্ট কাকে বলে? ব্রেকআউট অথবা ব্রেকডাউন করার পর পুনরায় সেই সেম লেভেলটাকে আরেকবার মার্কেট রিটেস্ট করতে যায় এবং পরবর্তীতে যেই দিকে ব্রেকডাউন বা ব্রেকআউট হয়েছে মার্কেট আলটিমেটলি সেই দিকেই আগায়। সো একদিন বাড়লেই হবে না, আজ অপেক্ষা করুন কনফার্মেশন আসুক, আজ নতুন ট্রেড না। এটা দেখানোর মাধ্যমে আমি আপনাকে এই গ্রুপে জয়েন হইতে বলতেছি না, এই গ্রুপে এখন জয়েন হওয়াও যায় না, সেটাই শোনা। ইস্যু হচ্ছে
এই এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ারিফাই করে দেয় যে মার্কেট এইখান থেকে নিচের দিকে ব্রেকডাউন করেছে, এখন মার্কেট একটা রিটেস্ট হবে, বাট রিটেস্ট হওয়ার পর মার্কেট টিকার সম্ভাবনা কম। আলটিমেটলি মার্কেট এই সাপোর্ট লেভেলটা, এই সবুজ কালারের যে সাপোর্টের অর্ডার ব্লকটা আছে, এইটাকে ব্রেকডাউন করে আলটিমেটলি নিচের দিকে নামবে। সো আগে এই প্যাটার্নটা উপরে উঠুক, গতকাল কিনে থাকলেও আগামীকাল ম্যাচিউর হবে, বাট আজকে নতুন করে বাই করলে পরশুদিন কারেকশন ফেস করতে হতে পারে। প্যাটার্ন উপরে ওঠার আগ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে। পরবর্তীটা কি? পরবর্তীটা দেখেন, দিন শেষে যখন দিন শেষ হলো 2টার মতো বাজলো, তখন ওই সেম চার্টটাতে আমরা দেখতে পেলাম যে একটা রিটেস্ট কমপ্লিট করে মার্কেট আলটিমেটলি নিচের দিকেই নামলো, কারণ এখানে চার্টে স্পষ্টভাবেই ডিরেকশন ছিল। এখন আমরা এটাকে ফলো করব কিনা, আমরা বিশ্বাস করব কিনা, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এবার আপনি বলতে পারেন যে ঠিক আছে, ইন্ডেক্সের প্যাটার্ন তৈরি হয়েছে, এই জন্য আপনি খুব ইজিলি বলে দিচ্ছেন যে ইন্ডেক্সটা এইখান থেকে ফলো করা যেতে পারে বা এখন এটা হইতে পারে। এবার আপনাদের প্রশ্ন হবে, মার্কেট নিচে নামলে কত দূর পর্যন্ত নামতে পারে? এটার ক্লিয়ার উত্তর আমি আপনাকে যেটা দিতে পারি সেটা হচ্ছে, টেকনিক্যাল চার্টে যে প্যাটার্নগুলো তৈরি হয় সেই প্যাটার্ন অনুযায়ী এই যে ডিসটেন্সটা এখানে তৈরি হয়েছে প্যাটার্নের জন্য, এই ডিসটেন্সটা হয় মিনিমাম কারেকশন লেভেল। আবারও বলছি, এই যে ডিসটেন্সটা এখানে তৈরি হয়, এই ডিসটেন্সটা হয় ব্রেকডাউনের পরে নিচের দিকে যখন আগানো শুরু করে মিনিমাম কারেকশন লেভেল। বাট এইখানে এই প্যাটার্নটাকে চাইলে এক্সটেন্ড করে, এইভাবে এক্সটেন্ড করে এইটাকে একটা বিয়ারিশ লেগ হিসাবে আপনি চিন্তা করতে পারেন। এটা যে বিয়ারিশ লেগ এবং বিয়ারিশ লেগ যে কাজ করে, সেটা যদি আপনার মনে কোনো কনফিউশন থাকে, তাহলে আমি আপনাদেরকে এই জায়গাটাতে দেখিয়ে দিচ্ছি। মার্কেট এইখানে যখন এই লেগ প্যাটার্নটা, এটা ছিল ফ্ল্যাগ প্যাটার্ন, এটা তৈরি করে যখন মার্কেট ব্রেকডাউন করেছিল, মার্কেটের এই যে লেভেল যতটুকু উপরে উঠেছিল, এইখান থেকে ব্রেকডাউন করার পরে মার্কেট ঠিক ততটুকু পরিমাণই নিচে নেমেছিল, একটু জাস্ট কম বেশি। সো মার্কেটে যখন বেয়ারিশ লেগ প্যাটার্ন তৈরি হয়, ওগুলো ব্রেকডাউন করলে আলটিমেটলি এই যে পজিশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই পজিশনের সমপরিমাণ পর্যন্ত ব্রেকডাউন করার একটা সুযোগ থাকে। সো এইখানে যেহেতু আমাদের একটা কি আছে, এইখানে আমাদের একটা স্ট্রং অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এটা ধরেন এইভাবে হবে, এটা তো আর খাড়া একটা না, এইভাবে পড়বে না, এর মাঝখানে সবুজ হবে, আবার লাল হবে, আবার সবুজ হবে। সো ধারণা করা যেতে পারে, আমি আবারও বলছি, ধারণা করা যেতে পারে মার্কেটের এই লেভেলে একটা বটম আছে প্রিভিয়াসলি, মার্কেটে আরেকটা নতুন বটম তৈরি করে মার্কেট সেইখান থেকে রিভার্স ব্যাক করে উপরের দিকে উঠতে পারে। বাট আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি, মার্কেটের ভলিউমের যে মাত্রা আর মার্কেটে এখন যেই পরিমাণ সেলার আছে, তাতে করে মার্কেটের আসলে তীব্র কারেকশন, মানে এই যে এইখানে যেরকম কারেকশন হয়েছে, এইরকম কারেকশন হওয়ার সুযোগ আসলে মার্কেটের হাতে এখন আর নাই। এইখানে কারেকশন হবে দেখে যে আসলে আমাদের আহামরি কোনো কিছু করার আছে, তাও কিন্তু আসলে করার নাই। আমাদের বেসিক্যালি কিভাবে এখন মার্কেটে প্ল্যান করা উচিত, আমাদের পোর্টফোলিওটাকে কিভাবে সেভ করার চেষ্টা করা উচিত, সেটা আমি আপনার ভিডিওর দ্বিতীয় অংশে বুঝাবো। বাট সামারি করে যদি বলি, ইন্ডেক্স এই মুহূর্তে একটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে ব্রেকডাউন করেছে, এবং বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন সাধারণত ব্রেকডাউনই করে। এই প্যাটার্ন সাধারণত ব্রেক আউট করে উপরের দিকে ওঠার পসিবিলিটিস খুব কম থাকে। আপনি গুগল করে দেখতে পারেন বিয়ার লেগ বা বিয়ারিশ লেগ প্যাটার্ন, আপনি এটার অ্যান্সার, এটার ডিটেলস পেয়ে যাবেন, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। এবার আসেন, মার্কেট কিন্তু এখান থেকে টানা এখানে পড়বে না। মার্কেট এখান থেকে পড়লেও আপনি খেয়াল করলে দেখবেন গত 15 দিন, এক মাসে যে স্টকগুলো অতিরিক্ত বেড়েছে, অনেক উপরের দিকে আছে, এরকম বেশ কিছু স্টক কিন্তু মার্কেটে আছে, সেই ধরনের স্টকে আমরা একটু বেশি কারেকশন হতে দেখতে পারি। বাট মার্কেটের বেশিরভাগ স্টকের অবস্থা হচ্ছে, মার্কেটের বেশিরভাগ স্টক এখন একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, আপ ডাউন করতেছে, একই রেঞ্জের মধ্যে চলতেছে। সো এইখানে মার্কেট যখন কারেকশন করবে, স্টকটা নিচের দিকে পড়বে, মার্কেট যখন আবার পজিটিভলি দু একদিন মুভ করবে, আবার সে কিন্তু প্রাইস অ্যাডজাস্ট করে ওই প্রাইসটুকুই আলটিমেটলি কারেকশন করবে। সো এইখানে মার্কেট যদি একটু লম্বা কারেকশনও দেয়, এই কারেকশনের ফলশ্রুতিতে আপনার হাতে থাকা স্টক যে এখন আবার নতুন করে 20-30% কমে যাবে, ব্যাপারটা এরকম না। সো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, বাট রিয়ালিটি বুঝতে হবে। সো রিয়ালিটিতে যেটা দেখা যাচ্ছে, সেই জিনিসটা আমি আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। এবার আসেন মূল বিষয়ে। ইন্ডেক্সটা এই মুহূর্তে কোনোভাবেই মূল বিষয় না, কারণ মার্কেটে স্পেসিফিক সিলেক্টিভ আইটেম বা সিলেক্টিভ স্টক বেসড মুভমেন্ট চলতেছে। সো আপনি যদি ট্রেডিং করেন, তাহলে আপনাকে আসলে সেই সিলেক্টিভ স্টকগুলোর প্যাটার্ন অনুযায়ী আপনাকে ট্রেডিং করতে হবে।
আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আমাদের শেয়ার মার্কেটে বর্তমানে যেই পজিশনে আমাদের শেয়ার মার্কেট আছে এইখানে আসলে আপনি লং টার্মে এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করা ছাড়া এখানে শর্টকাট ইনভেস্টমেন্টের কোনো অপরচুনিটি আছে বলে আমি আমার জ্ঞান থেকে দেখতে পাচ্ছি না। এখন আমার এই মন্তব্যের সাথে আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, বাট আমি নিজে থেকে যেটা মনে করি, আপনি যদি ইনভেস্টর হন আপনার উচিত হবে আমাদের শেয়ার মার্কেটে যেই স্টকগুলো ভালো ডিভিডেন্ড দেয় শুধুমাত্র সেই ধরনের স্টকগুলোকে এসআইপি আকারে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করা। কারণ এই স্টকগুলো কবে নাগাদ মুভমেন্ট করবে, আমরা অনেকে বলতেছি 2025 সালের মধ্যবর্তী সময়ের পর থেকে বাজার ভালো হবে, অনেকে বলতেছেন বিসেকের চেয়ারম্যান চেঞ্জ হলে বাজার ভালো হবে। কমন সেন্স দিয়ে ধারণা করলে বোঝা যায় যে নির্বাচনের পরে মার্কেটে একটু নতুন ইনভেস্টমেন্ট আসতে পারে, তার মানে নির্বাচনের পরে ভালো হবে। বাট আলটিমেটলি দেশের ইকোনমি কিন্তু এখন খুব একটা শান্তির পরিবেশে নাই। সো এই জিনিসটাকে রিকভার করে বাউন্স ব্যাক করে খুব একটা ভালো পজিশনে আসতে, ইন্টারেস্ট রেট কমে যেতে কতটুকু সময় লাগবে, এক্স্যাক্টলি 6 মাস না 1.5 বছর, এই জিনিসটা কিন্তু এইভাবে কনক্রিটলি বলার কোনো ওয়ে নাই। তার মানে একটা স্টকে আপনি এখন ইনভেস্ট করলে আপনি যদি 3 বছর প্লাস সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে 100% ওকে। বাট আপনি যদি ভাবেন যে ইনভেস্ট করব এবং 6 মাস পরে একটা রিটার্ন আশা করব, তাহলে আপনি বেসিক্যালি আসলে মনে মনে ট্রেডিংই করতে চাচ্ছেন, বাট আপনার সাইকোলজিটা আপনাকে বলতেছে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করতেছেন। এই ধরনের ইনভেস্টমেন্ট করে এই মুহূর্তে বাজারে কোনো লাভ হবে না। এখন তাহলে আসি মূল বক্তব্যে যে কি ধরনের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমাদের যে মূল সমস্যা, আমি সহ, আমার কথা সহ বলছি, আমি সহ মার্কেটে আমরা যারা আছি বাংলাদেশের শেয়ার বাজারে, তাদের মূল সমস্যা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে ট্রেডার, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ইনভেস্টর মনে করি। এইটা হচ্ছে আমাদের লস করার সবচেয়ে বড় কারণ। এটা আপনি বিশ্বাস করেন কিনা সেটা আপনি আমার পুরো ভিডিওটা দেখার পর, যুক্তিগুলো বোঝার পর নিজে সেই জিনিসটাকে সামারাইজ করে নিজেকে অ্যান্সার দেন, কোনো অসুবিধা নাই। বাট আমি গত বেশ কয়েক বছর ট্রেডিং, ইনভেস্টমেন্ট সবকিছু করে করে দিন শেষে আমার অভিজ্ঞতা থেকে এইটুকুই বুঝতে পেরেছি যে আমরা আসলে বেসিক্যালি ট্রেডার, কিন্তু ট্রেডিং মাইন্ডসেট আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে ইনভেস্টমেন্ট মাইন্ডসেটে ট্রেডিং করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ধরা খাই। তার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মার্কেটে ধরেন এইটা একটা শেয়ার, এইটা ধরেন কোন একটা শেয়ার, এই অংশটা আমি একটু আঁকিয়ে নেই, এই হলো একটা শেয়ার। এই শেয়ারটার দাম এখানে ছিল 50 টাকা। 50 টাকা থেকে শেয়ারটা বাড়া শুরু করলো, বাড়তে বাড়তে এখানে আস্তে আস্তে শেয়ারটার দাম হয়ে গেল 60 টাকা। এবার আমরা কি চিন্তা করি, আমরা কিন্তু করব ট্রেডিং, কারণ আমরা যে ইনভেস্টগুলো করব আমাদের টার্গেট হচ্ছে, বেশিরভাগ মানুষের টার্গেট যে 1 সপ্তাহের মধ্যে কিছু একটা প্রফিট পাওয়া। ব্যাপারটা এরকম না, আমি কাকতালীয় কোনো কথাবার্তা বলবো না। 1 সপ্তাহের মধ্যে যে টাকা ডাবল করতে চান আপনারা, ব্যাপারটা কিন্তু তা না। বাট আপনি চান 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 5% 10% একটা মিনিমাম লেভেলের প্রফিট করা। 1 লাখ টাকা বিনিয়োগ করলে যাতে 1,10,000 টাকা হয়, এরকম একটা টার্গেট আমাদের বেশিরভাগ বিনিয়োগকারীর থাকে আমাদের মার্কেটে। অন্ততপক্ষে আমি যাদের সাথে কানেক্টেড হয়েছি, যাদের সঙ্গে কথাবার্তা বলেছি, যারা আমার সাথে কানেক্টেড আছেন, তাদের সকলের ইনভেস্টমেন্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে আমি আসলে এইটাই দেখতে পেয়েছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো 50 টাকা থেকে শেয়ারটা যখন 60 টাকা হয়, তখন আমরা সাধারণত ওই শেয়ারটার দিকে আগ্রহ হারিয়ে ফেলি, আমরা কেনার চেষ্টা করি না। কেন কেনার চেষ্টা করি না? কারণ এই শেয়ারটা অলরেডি 20% বেড়ে গেছে। 50 টাকা থেকে এই শেয়ারটা 60 টাকায় চলে আসছে, মানে বটম লেভেল থেকে এই শেয়ারটা অলমোস্ট 20% বেড়ে গেছে। এটা ভেবে আমরা এই শেয়ারটার আপট্রেন্ড তৈরি হওয়ার পর এই শেয়ারটা কিনি না। এই শেয়ারটা 50 টাকা থেকে বেড়তে বাড়তে এখানে এসে 100 টাকায় চলে যায়। 100 টাকায় আসলে যে আমরা সবাই সেই শেয়ারটা কিনি, ব্যাপারটা তাও না। বাট আমাদের মার্কেটে 10-20%, খুব কম, বেশি না, 10-20% মানুষ আছে যারা আসলে শেয়ারের দাম ডাবল হওয়ার পর অথবা 52 উইকের প্রাইজের হাই লেভেলটা ব্রেক করার পর তারা সাধারণত শেয়ারে ট্রেড করার চেষ্টা করেন। এই থিঙ্কিংটা কোথা থেকে আসলো? 52 উইকের শেয়ারের প্রাইস ব্রেক করার পরে শেয়ারে ইনভেস্টমেন্ট গ্লোবালি রিকগনাইজড একটা ট্রেডিং পদ্ধতি। এটা মানে ব্যাপারটা এরকম না যে আপনি শুধু লোভ করছেন বিধায়ী 52 উইকসের ওপরে গিয়ে আপনি ইনভেস্ট করছেন। গ্লোবালি ইভেন ডারভাস সাহেব ডারভাস বক্সের থিওরি যখন আবিষ্কার করেছিলেন, ওনার ফার্স্ট প্যাটার্নটাই ছিল যখন মার্কেট তার 52 উইকসের হাই ব্রেক করে তখন গিয়ে উনি ওইখানে ইনভেস্টমেন্ট করে। সো এটা ভুল না, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি এটাকে বাংলাদেশের মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারেন না। বাংলাদেশের মার্কেটে সেই পরিমাণ স্ট্রেংথ নাই।
ইন্ডিয়ান মার্কেট বা ইউএস মার্কেট যেভাবে গত কয়েক বছরে বুলরান দেখিয়েছে আমাদেরকে, সেই ধরনের মার্কেটের প্যাটার্ন যখন চলে তখন কিন্তু ধরেন ইন্স্যুরেন্সের একটা স্টক 25 টাকা থেকে 125 টাকা হয়। ওই সময় এই জিনিসটা প্রযোজ্য যে 52 উইকস আর হাই ব্রেক করবে, তারপরে আপনি ইনভেস্ট করবেন, কারণ এটা একটা সুপার হাই ট্রেন্ডে আছে। বাট আমাদের দেশের মার্কেটের যে স্ট্রেংথ, যে পরিমাণ ভলিউম সাইজ, তাতে আসলে 52 উইকস আর হাইতে যে ইনভেস্ট করার পর আপনি এখানে আর খুব বেশি কিছু আশার আলো দেখতে পাবেন না। আলটিমেটলি প্রাইসটা ঘুরে আবার নিচের দিকেই চলে আসে। সো এইখানে আমাদের দেশে ইনভেস্ট করার মানুষ অত বেশি যে আছে তা না, বাট প্রবলেম হচ্ছে এইখানে ইনভেস্টমেন্ট করার মানুষের সংখ্যাটা কম। ইনভেস্টটা করি কোথায়? 50 টাকা থেকে 60 টাকা হওয়ার পর ইনভেস্ট করি না, কিন্তু 100 টাকা থেকে কমে যখন 70 টাকায় আসে তখন আমরা বলি এই শেয়ারটা 30% কারেকশন হইছে, এবার এই শেয়ারটা অবশ্যই বাড়ার কথা, কারণ যেহেতু অনেক বেশি কারেকশন হয়ে গেছে। এইটা ভেবে এবং প্রাইস বাড়তে দেখে দুইটা জিনিস আমাদের সাথে একত্রিত হয়। এক নাম্বার কন্ডিশন হচ্ছে প্রাইস কমতেছে, এটা দেখে আমরা মানে রিয়ালাইজ করি যে এতটা কমছে, এত পার্সেন্ট কারেকশন হইছে, তাহলে তো বাড়া উচিত। প্লাস ওই লেভেলে এসে অ্যাকচুয়ালি যখন বাড়ে তখন আমরা আরো কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ 30% কারেকশন হইছে প্লাস বাড়তেছে, তার মানে এইটা এখন অনেক বাড়বে। এইটা ভেবে আমরা এইরকম জায়গায় শেয়ার এন্ট্রি নেই, এবং এন্ট্রি নেওয়ার ফলশ্রুতিতে পরের দিন প্রাইস বাড়ে, কিন্তু ম্যাচুরড ডে থেকে শেয়ারের প্রাইসটা আলটিমেটলি কমতে থাকে, এবং কমতে কমতে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে আমরা সুইং এর লোতে বাংলাদেশের মার্কেটে স্টপ লস ব্যবহার করতে চাই না। স্টপ লস যে আমরা বুঝি না তা কিন্তু না। যারা আমার ভিডিও দেখেন কিংবা অন্য কোনো টেকনিক্যাল অ্যানালিস্টের ভিডিও দেখেন, তারা এতদিনে হারে হারে বুঝে গিয়েছেন স্টপ লস কি এবং স্টপ লসের গুরুত্ব কত বড়। বাট প্রবলেম হচ্ছে সাইকোলজিক্যাল কারণে, মেন্টালিটির কারণে লস দেখলে আমরা ওয়েট করতে পারি, বাট লসটা গ্রহণ করতে আমাদের মনে চায় না। যেই কারণে আমরা এই লেভেলে কস্ট মানে এই যে আমাদের লসটা হইল, এই লসটাকে কাট করে এখানে আমরা লস গ্রহণ করতে পারি না। ফলশ্রুতিতে আমরা 30% 40% লসে পড়ে যাই। আজকের বাজারে আমাদের ম্যাক্সিমাম সাধারণ বিনিয়োগকারীর পোর্টফোলিও চেক করলে অনেকেই বলতেছেন, কমেন্ট করতেছেন বা দেখাচ্ছেন যে তাদের 70% পর্যন্ত লস আছে, 50, 60, 70%। অবশ্যই এটার জন্য বাজারের পরিস্থিতি দায়ী, আপনি একা এটার জন্য দায়ী না, সেটা সত্য। বাট আরেকটা মেজর প্রবলেম হচ্ছে, যেহেতু আপনি দেখতেছেন যে শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে যাচ্ছে, আমাদের কিন্তু নিজেদেরও কিছু কর্তব্য আছে পোর্টফোলিওকে রিশাফল করা। আমার পোর্টফোলিওতে 100 টাকা আছে, 20% লস হয়ে যখন 80 টাকার নিচে নেমে যাচ্ছে, আমাকে কিন্তু কস্ট কাটিং মানে লস কাটিং করার জন্য সেইখানে স্টপ লস দিয়ে ক্যাশ করে ফেলতে হবে। এইটা শেয়ার মার্কেটের নেচার। 20% লস হয়ে গেছে ব্যাপারটা এটা ইম্পর্টেন্ট না, 20% রিকভার করাও ইজি শেয়ার মার্কেটে, কিন্তু লস যখন 50%-এর উপরে চলে যায়, সেই লস ফিরে আপনার পুঁজি উদ্ধার হতে 4-5 বছর সময় লেগে যেতে পারে, যেই সময়ে আমরা আর আমাদের ক্যাশটাকে ইউটিলাইজ করতে পারি না। সো মূল সমস্যা হচ্ছে এইখানে আমরা এন্ট্রি নেই, শেয়ার কমে গেছে এই কনসেপ্টে, অথচ এইখানে আমরা 60 টাকায়ও কিনি নাই, এইখানে 70 টাকায় কিনতেছি, এইখানে আমরা ভাবতেছিলাম 20% বেড়ে গেছে, এই কারণে আর কেনা যাবে না। বাট প্রবলেম হচ্ছে ট্রেডিং এর নিয়মই হচ্ছে গো উইথ দ্য ট্রেন্ড। ট্রেন্ড যেই দিকে থাকবে আপনাকে তখন সেই দিকে ট্রেড করতে হবে। আপনি যখনই কমে কেনার চেষ্টা করবেন, সেটার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট, সেটার নাম ট্রেডিং না। আপনি আগে নিজেকে কনফার্ম করেন, নিজের মাইন্ডসেট অ্যানালিসিস করেন, আপনি কি অ্যাকচুয়ালি ট্রেডার নাকি আপনি অ্যাকচুয়ালি ইনভেস্টর। বাট আপনি যদি ট্রেডার হন এবং ইনভেস্টরের মেন্টালিটি নিয়ে আপনি এইখানে ট্রেড করার চেষ্টা করেন, তাহলে কখনোই মার্কেটে সফল হওয়া পসিবল না। সো একটা শেয়ার 20% বেড়ে গেছে, এই কারণে ইনভেস্ট করা যাবে না, মানে ট্রেড করা যাবে না, কিন্তু ওই শেয়ারটাই তার হাই লেভেল থেকে 30% কারেকশন করছে, তার মানে অনেক কমে গেছে। এখন আপনি সেই পূর্বের 60 টাকার জায়গায় এখন উল্টা 70 টাকা দিয়ে কিনতেছেন, এইটা আমাদের একটা রং কনসেপ্ট। এরপর আরেকটা যে সমস্যা হয়, আমরা সবসময় বটম খোঁজার চেষ্টা করি, একটা শেয়ারের বটম ধরার চেষ্টা করি। যদিও আমাদের দেশে শেয়ার মার্কেটে বটমের কোনো বটম নাই, টপেরও কোনো টপ নাই, বাট আমাদের দেশে টপের টপ তৈরি হয় বেশি, কিন্তু বটমের আর বটম তৈরি হয় না, বটম হইতেই থাকে। এনিওয়ে, ধরে নিলাম আপনি বটম খুঁজে পেয়ে গেছেন, একদম আপনি ডাইভারজেন্স দেখে, ভলিউমের ড্রাইনেস দেখে, প্রাইস অ্যাকশন দেখে, 52 উইকস এর লো, তারপর ফান্ডামেন্টাল ডাটা অনুযায়ী প্রাইস কত পর্যন্ত নামতে পারে, সবকিছু বুঝে শুনে আপনি একটা ক্লিয়ারিফাই বটম পেয়ে গেছেন। বাট প্রবলেম হচ্ছে ওই লেভেলে ইনভেস্ট করার পর আপনি যেহেতু ট্রেডার, কিন্তু আপনি কিনতে চাইছেন সবার চাইতে কমে, ওই লেভেলে শেয়ারটা খুব দ্রুত মুভ দিবে না, এটা ইউনিভার্সাল রুল। যখন আপনি একদম বটমে বাই করবেন,
তখন ওই শেয়ারটার যদি ওইটাই বটম হয়, আবার বুঝেন একটা শেয়ার আপনি বটমে বাই করার পর অ্যাকচুয়ালি যদি ওই শেয়ারের ওইটাই বটম হয়, তাহলে কখনোই ওইখানে খুব দ্রুত মুভমেন্ট আপনি পাবেন না। কোথায় পাবেন? ধরেন আপনি এইটাকে বটম মনে করছেন, এইটাকে বটম মনে করে আপনি এইখানে কিনছেন, কিনলে আপনি দ্রুত মুভমেন্ট পেয়ে যাবেন কিছুদিনের জন্য। পাওয়ার পরে আলটিমেটলি যদি আপনি সেল করে প্রফিট নিতে না পারেন, প্রাইস আবার নিচে বটম তৈরি করবে। কারণ কি, এটা তো আসলে বটম ছিল না, আমরা মনে করছিলাম এটা বটম। এই কারণে এখান থেকে সুইং তৈরি করার জন্য সে কিছুদিনের মধ্যেই উপরে উঠে যায়। সো এই কারণে আমাদের মনে হয় বটম ধরতে পারলে খুব দ্রুত প্রাইস বাড়ে, বাট অ্যাকচুয়ালি যেটা বটম, যেটা রিয়েলি বটম, সেখান থেকে কখনোই প্রাইস দ্রুত বাড়ে না। সো আমরা যখন এরকম বটম লেভেলে কমে কেনার চেষ্টা করি, পরবর্তীতে আমরা ধৈর্য হারা হয়ে যাই যে এই শেয়ারটা কবে বাড়বে। আলটিমেটলি আমরা একই প্রাইসে 1-1.5 মাস ওয়েট করে এইখানে যখন স্টপ লস দেওয়া হয় আমাদেরকে ইন্টেনশনালি, এরকম কোন একটা লেভেলে আমরা শেয়ারটা সেল করে দিয়ে ক্যাশ করে ফেলি এবং বলি এতদিন ধরে টাকা দিয়ে রাখছিলাম, আলটিমেটলি কিছুই পাইলাম না। রিয়েলিটি আমি যেগুলো বলতেছি একদম বাংলাদেশের রেসপেক্টে, অন্য কোনো দেশের রেসপেক্টে নিয়ে আমি আলোচনা করতেছি না, বাংলাদেশের রেসপেক্টে এই ঘটনাগুলোই আমাদের সাথে ঘটে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদেরকে করতে হবে, আমাদেরকে এই মুহূর্তে কনফার্ম হইতে হবে আমি কি ট্রেডার না আমি একজন ইনভেস্টর। এখানে আপনারা একটা মূল প্রশ্ন করবেন যে আমি ভাই বুঝলাম আপনার কথা থেকে যে আমি আসলে ট্রেডার বা আমি ইনভেস্টর, কিন্তু প্রবলেম হচ্ছে আমার তো টাকা অলরেডি আটকা, আমি তো অলরেডি 50% লসে, আমি এখন কি করতে পারি? দেখেন একদম ক্লিয়ার করে আপনাকে বলি, আপনার লস যদি 20-30% হয়, বিলিভ মি অর নট ভাই, বিশ্বাস করেন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনার লস আরো 10% বাড়তে পারে, বাট এটা মার্কেটের কারণে হচ্ছে। মার্কেট এই লেভেলে টানা পরে থাকবে না, এটা হিস্ট্রিক্যালি কখনো পসিবল না। মার্কেট যখন বাউন্স ব্যাক করবে, মার্কেট নিজে থেকেই আপনার টাকাটাকে রিকভারি করে দিবে, আপনাকে শুধুমাত্র সময় দিতে হবে। কি জন্য বললাম 20-30% লস হইলে, বাট আপনার লস যদি 60%-70% হয়, এবং সেখানে তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট শেয়ারে আপনার পুরো লস না, আপনার পোর্টফোলিওতে 7টা 8টা 10টা শেয়ার আছে, কোনোটাই হয়তো বা 70-80% লস, কোনোটাই 30% লস। তো কিছু কিছু শেয়ারের লস বাজার বাউন্স ব্যাক করলে দ্রুত কভার হয়ে যাবে, বাট এমন কিছু শেয়ারও আছে, ধরেন আপনার সিপাল কেনা 300 টাকায়, আপনার এমআরএ দোয়েল কেনা 150 টাকায়, লেগেসি সিপুট কেনা, এরকম কিছু কিছু শেয়ার ডাবল ট্রিপল দাম হওয়ার পরে আপনি কিনেছিলেন, ভুলে কিনেছিলেন বা যে কোনো কারণেই কিনেছিলেন, স্টপ লস দেন নাই। এই শেয়ারগুলোর প্রাইস আগামী 5 বছরেও ওই পজিশনে যাবে কিনা সেটা কিন্তু আপনি আমি কেউ জানি না, এবং এটা খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে যাওয়ার সম্ভাবনা বরঞ্চ কম, রাইট? এটুকু তো আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরও তো কিছু করণীয় আছে, আমাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্টের দিকে চিন্তা করতে হবে, বাই সেল করে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। একটা শেয়ার আপনি 50% লস করছেন, বাট আপনি দেখতে পাচ্ছেন একটা শেয়ার 70% কারেক্টেড হয়ে গেছে এই টাইমে, তাহলে আপনাকে ওই সুইচিং ডিসিশনগুলো নিতে হবে। বাট এইগুলো আসলে বলে দিয়ে হয় না, কারণ দেখেন আমি কিন্তু জানি না আপনার পোর্টফোলিওতে কোন শেয়ার আছে, আমি আমার পোর্টফোলিওকে নিজের মতো করে রিব্যালেন্স করি, কিন্তু আমি বা কেউই আপনাকে এই জিনিসটা কন্টিনিউয়াসলি বলে মনিটর করে দিতে পারবে না, কারণ আপনার পোর্টফোলিও সবসময় তার পক্ষে দেখা সম্ভব না। তাহলে আমাদের পরবর্তীতে কি করণীয় সেটা অন্তত পক্ষে আমরা বুঝি। যখন আমাদের পোর্টফোলিওতে কিছু ক্যাশ থাকবে, আমাদের দেশের মানুষের পোর্টফোলিওতে আমি জানি, আমি বিশ্বাস করি না, আমি জানি যে তাদের ট্রেডিং করার ক্যাশ সবসময় থাকে। এটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন, যারা প্রকৃত ট্রেডার তারা যেখান থেকেই ম্যানেজ করে নিয়ে আসুক, মার্কেট যদি স্বাভাবিক থাকে তারা ট্রেড না করে থাকতে পারে না। সো তাদের কাছে সবসময় ট্রেড করার জন্য ক্যাশ থাকে, কম হইতে পারে সেটা, বাট থাকে। তো সেই ট্রেডের ক্যাশটাকে আমরা কিভাবে প্রফিটেবল ট্রেডিং এ রূপান্তরিত করতে পারি, সেইটার খুব বেসিক হচ্ছে আমাদেরকে আপ ট্রেন্ডের শেয়ারে ট্রেন্ডের সাথে থেকে সুইং এর লোতে এন্ট্রি খুঁজতে হবে। কখনোই একটা শেয়ার অনেক বাড়ার পর কারেকশন হচ্ছিল, অনেকটা কমে গেছে বিধায় সেই শেয়ারের সাথে ট্রেড প্ল্যান করা যাবে না। হ্যাঁ, এই বাউন্স গুলো ধরার জন্য আমরা ট্রেড প্ল্যান করতে পারি, সেই ক্ষেত্রে আপনি যদি একান্ত টেকনিক্যালি খুব সাউন্ড হন, টেকনিক্যাল চার্টে এক্সপার্ট হন, তাহলে আপনি এখানে টুকটাক চেষ্টা করতে পারেন। বাট যারা টেকনিক্যাল চার্ট কম বুঝি, কখনোই একটা শেয়ার টপ করার পর প্রাইস কমে গেছে অনেকটা, এই খুশিতে যে অনেক কমে আমি পাচ্ছি ওই শেয়ারে কখনোই ইনভেস্ট বা ট্রেডিং করবেন না। ইনভেস্ট আলাদা কথা, ট্রেডিং করবেন না। ট্রেডিং সবসময় আপ ট্রেন্ডে রানিং থাকা শেয়ারে আমাদেরকে করতে হবে। এবার আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেই লাইভ, গত সপ্তাহের উদাহরণ, গত 2 সপ্তাহের উদাহরণ দিব যাতে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। এগুলো সব বেসিক্যালি আমাদের ট্রেনিং গ্রুপে দেওয়া পোস্ট, আমাদের যে শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস ট্রেনিংটা আছে, ওই ট্রেনিং এর যে সাপোর্ট গ্রুপটা আছে, সেই গ্রুপটাতেই প্রত্যেকটা ছবি আমি গত কয়েকদিন আগে দিয়েছি।
ব্যাক টেস্টের জন্য আমি সবসময় ওইখানে ব্যাক টেস্ট করে করে চার্টগুলো শেয়ার করি, যাতে পরবর্তীতে আমরা সেই জিনিসটার মাধ্যমে আমাদের নিজেদের অ্যানালাইসিসকে সমৃদ্ধ করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কি দেখাইছি, আমি দেখাইছি এইখান থেকে এইখানে একটা সুইং উঠলো, নিচে নামলো, আবার উঠলো, আবার নিচে নামলো, আবার উঠলো। এই যে নিচে নামতেছে এই টাইমগুলোতে আমরা খেয়াল রাখবো। এই টাইমগুলোতে যদি আমরা এন্ট্রি করতে পারি তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে বাড়লো এই সুইং এর অংশটুকু আমরা প্রফিটেবল একটা ট্রেড এক্সিকিউট করতে পারবো। একটু খেয়াল করেন, এইখানে দেখেন এইখান থেকে বাড়তে বাড়তে এই পর্যন্ত উঠছে, নো ট্রেড। এইখানে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না ভাই, যত এক্সপার্টই আপনি হন, আপনি যদি ট্রেডার হন, আপনি যদি ইনভেস্টর না হন, তাহলে ট্রেডিং রুলই আপনাকে বলে না যে এইখানে আপনি এন্ট্রি নিতে পারবেন। এইখানে আপনি এন্ট্রি নিতে পারবেন ইনভেস্টর রুলে, এখানে ট্রেডিং রুল অ্যাপ্লাই হয় না। হওয়ার পর এখানে একটা সুইং লো তৈরি করলো। এবার এই সুইং লো তৈরি করার পর আপনাকে এইটাকে আপনার ওয়াচ লিস্টে ঢুকাতে হবে, এটা যে শেয়ারই হোক। বিলিভ মি অর নট, এইখানে ফান্ডামেন্টাল ডেটা, ইপিএস, আদার্স যে কোয়ালিফাই যে পয়েন্টগুলো আমরা অ্যানালাইসিস করি, বিচার বিশ্লেষণ করি, সেগুলোর কোনো প্রয়োজনীয়তা, কোনো অবকাশ এই টেকনিক্যাল ট্রেডিং এর ক্ষেত্রে নাই। আপনি চাইলে করতে পারেন, আমি আমার কমেন্টটা আপনাকে জানালাম। সো আমাদের কাজ হচ্ছে এইরকম একটা সুইং করে নিচের দিকে আসলে সেই শেয়ারটাকে আমাদের ট্রেডিং ওয়াচ লিস্টে নিয়ে আসা। এবার ম্যাক্সিমাম শেয়ার, অনেক শেয়ার এইখানে পিনাট প্যাটার্ন, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বা এই ধরনের বিভিন্ন ক্লাসিক চার্ট প্যাটার্ন তৈরি করে, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে, অনেক প্যাটার্ন তৈরি হয়। সো যখন আপনি প্যাটার্ন পাবেন না, তখন আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলের মাধ্যমে দেখতে পারেন যে কত পার্সেন্ট রিট্রেস হয়েছে এবং সেইখানে কি প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, কোন অর্ডার ব্লক থেকে ঘুরতেছে কিনা, এই পয়েন্টগুলো মেজার করে আপনি এন্ট্রি চিন্তা ভাবনা করতে পারেন। বাট বর্তমান মার্কেটে যেই দুরবস্থা, এইখানে আমি গত কয়েক মাসের অ্যানালিসিসে যেটা পেয়েছি, ক্লাসিক চার্ট প্যাটার্নের সাথে ট্রেড করে সবচাইতে রিল্যাক্সে কম সময়ে অল্প পরিমাণ প্রফিট পাওয়া যাচ্ছে। কথাটা আবার খেয়াল করবেন, ক্লাসিক চার্ট প্যাটার্নের সাথে থেকে ট্রেড করে কম সময়ে রিল্যাক্সে অল্প পরিমাণ প্রফিট পাওয়া যাচ্ছে। আমি কিন্তু বলি নাই দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। এন্ট্রিগুলো কিভাবে আপনি খুঁজে বের করবেন? এই যে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এখন আপনি বলতে পারেন ভাই এটা ব্যাক টেস্টেড ডাটা আপনি দেখাচ্ছেন, হওয়ার আগে তো দেখান নাই। এখন আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না। এই লেগেসি ফুটে আমরা এইটা ব্রেকআউটের এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের লাস্টে আমরা এন্ট্রি করে এটা ট্রেড করেছি। বাট আমি আপনাকে সেই তর্কে যাচ্ছি না যে আমরা ট্রেড করতে পেরেছি নাকি পারি নাই। আমি আপনাকে দেখাচ্ছি, একটা না 10টা দেখাবো মিনিমাম, যে কোন ধরনের চার্টকে আপনি ফলো করবেন এবং সেই ধরনের চার্টের মধ্যে কখন ট্রেড করবেন এবং কখন ক্যাশ করে টোটালি বন্ধ হয়ে থাকবেন, তখন আর আপনি মার্কেটে ট্রেড করবেন না। আপনার ট্রেড করতে মন চাইলেও আপনি ট্রেড করতে পারবেন না। দুইটা পয়েন্টই বলে দিব। এইখানে এই যে লেগাসি ফুডটা দেখলাম আমরা, এইখানের এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করলো, এইটা ছিল এন্ট্রি ক্যান্ডেল। সো এইখানে যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন, পরের দিন ম্যাচিউরড হয় নাই, তারপরের দিন ম্যাচিউরড ডেট, এবং অ্যাজ এক্সপেক্টেড ম্যাচিউরড ডেটেই অনেক মানুষ T2 তে ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে গেছে। আপনি এই দিন না বেরোইলেও আপনি এই কয়েকদিন টানা প্রত্যেক দিনই ওই 62-63 টাকা রেঞ্জের মধ্যে সেল করার অপরচুনিটি পেতেন। আত্মবট এই চার্টটা আমি যখন শেয়ার করেছি, এটা আমাদের ফেসবুকের ওয়াচ লিস্টও আমি দিয়ে রেখেছিলাম, জানুয়ারি মাসের ওয়াচ লিস্টে। এটা যখন আমি আমাদের ট্রেনিং গ্রুপে শেয়ার করেছি, তখন এটা ব্রেকআউট এবং রিটেস্ট করার সঙ্গে সঙ্গে শেয়ার করেছি। এবং রিটেস্ট করার পরে দেখেন, ব্রেকআউট করার পরে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে রিটেস্ট করতে আসবে। তার মানে এই রিটেস্টটাই তো আমার এন্ট্রির জায়গা। ঠিক এই জায়গায় যখন 37 টাকায় আপনি এন্ট্রি করে থাকেন, আপনি T2 তে এই শেয়ারটা 40 প্লাসে 10% প্রফিটে এখান থেকে এক্সিট নেওয়ার সুযোগ পেয়েছেন। গত 15 দিনের কথা বলছি। এইটাও একটা ক্লাসিক চার্ট প্যাটার্ন, বুলিশ পিনাট প্যাটার্ন। এরপরে দেখেন মিরাকেলও সেম ভাবে একটা বুলিশ পিনাট প্যাটার্ন তৈরি করে এখানে ব্রেকআউট দিয়েছে। আজকে এটার প্রাইস কত আমার দেখা হয় নাই, বাট এইখানে এন্ট্রি নিয়ে থাকলে এই শেয়ারটা নিয়ে হোল্ড করার এক্সপেকটেশন রাখা যায়। তবে একটা প্রবলেম আছে, আমাদের যে ভুলগুলো হয়, যখন আপনি এইখানে ব্রেকআউটের কারণে বুলিশ প্যাটার্নের বেসিসে ট্রেড এন্ট্রি নিলেন, যেটা এখন বাড়বে, তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি এই প্যাটার্ন অ্যাবসলিউট ভাবে কোথায় গেলে সেটাও জানা থাকতে হবে। কারণ কোনো কারণে যদি রিভার্স ব্যাক আসে, ইন্ডেক্স পড়া শুরু করে, কোনো কারণে কোনো নেগেটিভ নিউজ আসে, নিচে আসলে কোথায় স্টপ লস দিতে হবে সেটা আপনাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। কারণ এই শেয়ারটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল শেয়ার না। সো এই শেয়ারটাতে আপনি 18 টাকায় কিনলেও যে আপনি সেফ তা কিন্তু না। যেহেতু এই শেয়ারটা 18 টাকাতে কিনলেও আপনি সেফ না,
সেহেতু এই শেয়ারটা 180 টাকাতে কিনলেও আপনি সেফ না। আপনি যেই লেভেলেই কিনেন, কোনো লেভেলেই এই শেয়ারটাতে আপনি সেফ না, কারণ এটা ফান্ডামেন্টালি সাপোর্টেড কোনো শেয়ার না। তার মানে এটা সেফ নাকি সেফ না এটা ভাবাটাই অবান্তর। আমাদের ভাবতে হবে ট্রেডের এন্ট্রি পয়েন্ট কোথায় হওয়া উচিত এবং স্টপ লস পয়েন্ট কোথায় হওয়া উচিত। এইটা যখন আমরা জানবো তখন আমরা এটা 18 টাকাতে কিনি, 38 টাকাতে কিনি আর 118 টাকাতে কিনি, ট্রেডিং এর জন্য সেটা কোনো ম্যাটার করে না, বাট আমাকে কনক্রিট স্টপ লস পয়েন্টটা জানা থাকতে হবে। সো এইখানে দেখেন একটা ইনসাইড বার তৈরি করে বেশ কয়েকটা ক্যান্ডেল এখানে অ্যাকুমুলেশন হয়ে ব্রেকআউট দিয়েছে। তার মানে এই যে ইনসাইড বার ক্যান্ডেলের মাদার বারটা এখানে ছিল, এই ক্যান্ডেলের নিচে যদি কোনো কারণে এই শেয়ারের প্রাইস চলে যায়, ডেফিনেটলি আমাদেরকে স্টপ লস দিতেই হবে। এই যে এইটা আবার আমরা ভুলে যাই, এন্ট্রি পয়েন্ট মনে থাকে, স্টপ লস পয়েন্ট আমরা ভুলে যাই। এল যখন এই সুইংটা তৈরি করবে, এই সুইংয়ে আমাদের কোনো ট্রেডিং প্ল্যান নাই, কারণ আপনি জানেন না তো বটম কোথায়, কোথা থেকে সুইং এখান থেকে ঘুরে উঠবে, এটা তো জানা পসিবল না, কোনো মানুষের পক্ষে পসিবল না। হ্যাঁ, এখানে ডাইভারজেন্স দেখে অনেক সময় পিক করা যেতে পারে, বাট সেই ক্ষেত্রে এই শেয়ারটা এখান থেকেই উঠবে না এইখানে 3 মাস সময় অতিবাহিত করে অ্যাকুমুলেট হবে, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। সো এইখানে এন্ট্রি করা ট্রেডিং এর জন্য কোনো দিক থেকেই সুইটেবল কোনো কিছু না। সো এইখানে সুইং তৈরি হইলো, সুইং রিভার্স ব্যাক করলো, এইখানে ওঠার সময় যদি আপনি সেইখান থেকে দেখে এখানে দেখেন, এখানে একটা ছোট্ট অ্যাকুমুলেশন তৈরি হয়েছে, এই যে এই ক্যান্ডেলটার ভেতরে মাল্টিপল ক্যান্ডেল তৈরি হয়ে এই সবুজ ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট হয়েছে। সো এইটা দেখে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। তাও যদি আপনি না পেরে থাকেন, ওই যে বললাম ট্রেডিং এর জন্য লেভেল কোনো ম্যাটার করে না, ম্যাটার করে এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট কোনটা এবং কেন, পাশাপাশি স্টপ লস পয়েন্টটা কোথায় হইতে হবে। সো এইখানে দেখেন আবার একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে এইখানে ব্রেকআউট করছে। সো এইখানে ব্রেকআউট করার পরে এই 17 টাকা লেভেলে এখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট হয়, আজকেও 20 টাকা হিট করছে এই স্টকটা। আপনি কিন্তু 17 থেকে 20 মানে প্রায় 25%-এর কাছাকাছি প্রফিট না, 17 থেকে 20 মানে হচ্ছে আপনার 16-17% প্রফিট, ভুল বললাম। তো এটা একটা বুলিশ প্যাটার্ন। পরবর্তীতে আইএসএন এলটিডি বুলিশ প্যাটার্ন, ব্রেকআউট করছে, কিন্তু ব্রেকআউট ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে ট্রেড করা লাগবে। রিলায়েন্সের ফুল চার্টটা এখানে শো করতেছে, বাট মূল বিষয় যেটা আপনাদেরকে এখন দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে বুলিশ পিনাট প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিছে এবং ব্রেকআউট দেওয়ার সঙ্গে সঙ্গে টানা একটা আপ ট্রেন্ড মুডে সেই স্টকটা 19-20 টাকা থেকে 24 টাকা পর্যন্ত উঠে গেছে, 20% প্রফিট। সো আমি এই অংশটা দেখানোর জন্য মূলত চার্টটা শেয়ার করছি, আগেরটুকু না। আমান ফিড সেম কেস, বুলিশ পিনাট প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করছে। ওয়াই ম্যাক্স, এই ওয়াই ম্যাক্সে আমরা 25 টাকায় ট্রেড নিছি। এখন আমরা নিছি বা কে নিছে কে নেয় নাই ডাজন্ট ম্যাটার, মূল বিষয়টা হচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে সুইং তৈরি করছে, সুইং নিচে আসছে, উপরে ওঠার সময় এখানে আবার একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে। তার মানে এই ক্যান্ডেলে একটা এন্ট্রি হয়, এই যে মাউস ধরে রাখছি এখানে, এবং এই ক্যান্ডেলের নিচে অবশ্যই স্টপ লস থাকতে হবে। পরবর্তীতে আপনি এটাও যদি মিস করে থাকেন, যখন এখানে একটা প্যাটার্ন তৈরি করে ফেললো, আপনি রিকগনাইজ করতে পারলেন যে এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনি এভাবে মার্ক করে চুপচাপ বসে থাকেন। যখন ব্রেকআউট করবে উইথ ভলিউম কনফার্মেশন পেয়ে আপনি এই যে 25-26 টাকার মধ্যে আপনার হবে এন্ট্রি, এবং এই যে ফ্ল্যাগটার পোল, এই পোলের যে লেন্থ, সেই পোলের লেন্থটা এখানে মেজারমেন্ট করে এই শেয়ারটার এক্সিট লেভেল আপনি পেয়ে যাবেন। এখন অনেকে আপনাকে 31 টাকায় যাওয়ার পরে বলতে পারে এটা 50 টাকা হবে, সেখানে আপনি এন্ট্রি নিলে সেটা তো আপনি নিউজের ভিত্তিতে এন্ট্রি নিলেন, আপনি তো অ্যানালিসিসের ভিত্তিতে এন্ট্রি নিলেন না। অ্যানালিসিস তো বলতেছে এটা 25-26 টাকায় এন্ট্রি, 30-31 টাকায় এক্সিট, অ্যানালিসিস এটা বলতেছে। এখন আপনি নিউজ দেখে কি বলবেন, কি ডিসিশন নেবেন, সেটা ইটস আপ টু ইউ। ঠিক তেমনি ভাবে ওই যে স্টকগুলো দেখালাম, ঠিক তেমনি ভাবে ইন্ডেক্সের এই প্যাটার্নটাকে আমরা রিকগনাইজ করি। কয়েকদিন আগে রিকগনাইজ করার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা উপরে এইটা একটা বিয়ার লেগের অংশ, পরবর্তীতে একটা ফ্ল্যাগের মধ্যে সে ঢুকে গিয়েছে। সো এইটা যখন ব্রেকডাউন করবে মার্কেট নিচের দিকে আসবে, যেটা মার্কেটে শেয়ার করা হয়েছিল। এই যে ইন্ডেক্স অ্যাগ্রো সেম ভাবে মনিটরিং মোডে রেখেছি, মনিটরিং এ রাখতে পারেন। আত্মাবটর পরবর্তী রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা আরো উঠছে, বাট ওইদিকে যাব না। এই যে ইন্ডেক্স পিয়ার লেগগুলা ব্রেকডাউন করলে যে নিচে নামে, এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে একটা ক্লিয়ার কনক্রিট প্যাটার্ন ব্রেকডাউন করে মার্কেট কতটুকু নিচের দিকে নামলো। পরবর্তীতে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছিল, কিন্তু উপরে ব্রেকআউট করতে পারে নাই, উপরে ফেক ব্রেকআউট দিয়ে আলটিমেটলি নিচের দিকে ব্রেকআউট করার ফলশ্রুতিতে যে নিচের দিকে নামছে। সো এখন যে ব্রেকডাউন করে নিচের দিকে নামছে, আমার কথা ভুলে যান, কে বলতেছে, বিনিয়োগ বলতেছে বা অন্য কেউ বলতেছে, ভুলে যান। হিস্ট্রিক্যাল রেফারেন্স অনুযায়ী এই ধরনের প্যাটার্ন ব্রেকডাউন করলেই দেখেন এইখানে ব্রেকডাউন, পরের দিন রিটেস্ট করে ঠিক সেম লেভেলটাকে টেস্ট করে পরের দিন থেকে পড়া শুরু। সো এইখানে ব্রেকডাউন করার পরেও আজকে সেম লেভেলটাকে রিটেস্ট করছে, সো এখান থেকে পড়তে পারে। এখন কত দূর পর্যন্ত পড়বে
এইটা নিয়ে ফিক্সড কোনো কমেন্ট করে আমিও বিতর্কিত হইতে চাই না, আপনাকেও আমি প্যানিক দিতে চাই না, বাট আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কেন বলতে চাচ্ছি যে নিচে আসতে পারে, সেই লজিকটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন লজিকটা যদি আপনার পছন্দ হয় আপনি ফলো করবেন, যদি পছন্দ না হয় আপনি আপনার ডিফারেন্ট কোনো অ্যানালিসিসের পার্সপেক্টিভ থাকতে পারে, সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন, কোনো সমস্যা নাই। ওই যে যেটা বললাম যে মার্কেটের এই বিয়ারিশ লেগটাকে মেজার করলে মার্কেট একটা ডাবল বটম লেভেল পর্যন্ত 5000-এর নিচের দিকে আসতেও পারে, আসলেও আসতে পারে। তবে এর আগে অর্ডার ব্লকও আছে, যদি এর আগে ঘুরে যায় কোনো পজিটিভ নিউজ, যেমন ইপিএস আসবে সামনে, এখন ইপিএস গুলো যদি ভালো আসে এই পর্যন্ত না এসে উঠে যাইতে পারে। আমি বলবো না ইন্ডেক্স কোথায় যাবে একুরেটলি, আমিও জানি না, বাট আমি লজিকগুলো একত্রে মেলানোর চেষ্টা করি, সেই মেলানোর পদ্ধতিটা আমি আপনাকে জাস্ট শেয়ার করে দিচ্ছি। আফতাবটো দেখাইছি, এআইএল সেভ কেস, এএল দিয়ে আমি এখানে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ এখানে কিছু ইস্যুজ আছে। এটা টেকনিক্যাল চার্টে এক্সপার্ট না হইলে আপনি ট্রেড করতে পারবেন না, কারণ শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে। আবার এইটুকু বলে রাখলাম, কারণ শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে। সো এই যে যেগুলো উত্থান, এগুলো হচ্ছে কোন অংশ, এগুলো হচ্ছে এইখান থেকে এই অংশ। এই শেয়ারটা হাই করবে না, এই শেয়ারটা এএল কয়েকদিন আগে যে লেভেলে ছিল সেইটা পার করে উপরের দিকে উঠবে না, এই ছোট অংশ এএল এর এখানে চলতেছে। সো এইটা যদি টেকনিক্যালি এক্সপার্ট হন তাহলেই আপনি ট্রেড করতে পারবেন। যদি আপনি টেকনিক্যালি এক্সপার্ট না হন, এন্ট্রি নেওয়ার পরে সঠিক সময় প্রফিট টেক না করেন, এইটা নিচের দিকে পড়া শুরু করলে আপনার কেনা রেটের আরো অনেকখানি নিচে চলে যাবে। সো এই কারণে আমি বললাম যে এইটা নিয়ে কথা বলবো না, এটা ডাউন ট্রেন্ডে আছে। আর কিছু আছে ছবি, ওই তো ইন্ডেক্স, এনিওয়ে হয়েছে, বেশ কয়েকটা দেখানো হয়েছে। আজকের ভিডিওতে আমার মূল উদ্দেশ্য ছিল মার্কেট নিয়ে আপনাকে যে আমি অনেক আশা জাগাইতে পারবো, খুব ম্যাসিভ কোনো কিছু বলতে পারবো, সেরকম কিছু আসলে আমার মধ্যেও নাই। তবে আমি খুব ক্লোজলি মার্কেটটাকে মনিটর করি প্রত্যেকটা দিনই। আমার যেহেতু টেকনিক্যাল ট্রেনিং এর গ্রুপ আছে, আমার একটা কনসালটেন্সি গ্রুপ আছে যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন। সো সবকিছুর কারণে, প্রফেশনাল দায়বদ্ধতার কারণে আমাকে মার্কেট ক্লোজলি মনিটর করতে হয়। সো আমি রিসেন্টলি মার্কেট মনিটর করে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে ইন্ডেক্সের দিকে তাকিয়ে থেকে এই মুহূর্তে কোনো লাভ নাই। আমাদের কাজ হবে মার্কেটে, যদি আপনি ট্রেডার হন, আবারও বলছি, যদি আপনি ট্রেডার হন, ইনভেস্টর হইলে আজকের এই ভিডিওটাই আপনার জন্য না। আপনি মনে করেন না যে এই ভিডিওর কনসেপ্ট ভুল, এই ভিডিওর অডিয়েন্স আপনি না। কারণ ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু আমি ভিডিও করি, আমি মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও করছি, মিউচুয়াল ফান্ডে এসআইপি নিয়ে আমি ভিডিও করছি, বিস্তারিত 3টা এপিসোড দিছি। সো ইনভেস্টরদের জন্য আমি দিচ্ছি, কিন্তু কোনটা ইনভেস্টরদের জন্য আর কোনটা ট্রেডারদের জন্য সেই পার্থক্যটা করার ক্যাপাসিটি আবার আমাদের মধ্যেও থাকতে হবে। সো আপনি যদি ট্রেডার হন তাহলে এই ধরনের আপ ট্রেন্ডের সুইং যখন কারেকশনে আসে, শুধুমাত্র সেই কারেকশন হওয়ার সময়ে ওই শেয়ারগুলোকে নিজের ওয়াচ লিস্টে রাখেন। 100 টাকা থেকে 60 টাকায় নামছে, অনেক কমে আসছে, এখন ঘুরতে পারে, এই ধরনের এক্সপেকটেশনাল শেয়ার ট্রেডিং এর ওয়াচ লিস্ট বানায়েন না। তাহলে বর্তমান মার্কেটে ওই শেয়ারগুলোর বটম ব্রেক করে আরো নতুন বটম তৈরি করতে পারে, আলটিমেটলি আপনি লুজার হবেন। আরেকটা লাস্ট বক্তব্য, সেটা হচ্ছে আমি ট্রেনিং গ্রুপটা দেখানো যাবে না, ওখানে মেম্বারদের নাম আছে, এই কারণে দেখাইতে পারলে আপনাদেরকে বোঝাইতে পারতাম যে কেন মার্কেটে ট্রেডিং করার সমপরিমাণ গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেডিং অফ রাখতে পারা। আমি খুবই স্পেসিফিক করে যখন ইন্ডেক্সের প্যাটার্নটা আমরা রিকগনাইজ করলাম, ইন্ডেক্সের প্যাটার্নটা কোথায়, এই তো ইন্ডেক্সের প্যাটার্নটা যখন এইখানে আমরা রিকগনাইজ করলাম, খুব সুন্দর করে আমাদের এইখানে কথা ছিল যে এইখানে যখন ব্রেকডাউন করতেছে এই লেভেলে, আমাদের যেই শেয়ারগুলোতে আমরা নতুন ইনভেস্ট করেছিলাম ট্রেডিং করার জন্য, সেগুলোতে যতটুকু প্রফিট হয়েছে ততটুকু প্রফিট টেক করে আমরা এখন ক্যাশ মোডে থাকবো। এর মানে কিন্তু এই না যে আপনি পোর্টফোলিও খালি করে ফেলতে পারবেন। আমি আবারও বলতেছি, মার্কেটে এখন ওই পরিস্থিতিই নাই যে আমরা চাইলে সবাই পোর্টফোলিও খালি করতে পারবো, কারণ অনেক শেয়ার অলরেডি লসে আছে। বাট তবুও আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন, আমাদের মার্কেটে সবাই ট্রেডিং করার জন্য লসের শেয়ার বিক্রি করে হোক, অন্য জায়গা থেকে ফান্ড নিয়ে এসে হোক, ট্রেডিং এর কিছু ক্যাশ কিন্তু তারা সবসময়ই ম্যানেজ করে। তো সেই টাকাটা দিয়ে যারা নতুন ট্রেড এন্ট্রি করেছিলেন তাদের এইখানে একটা ফুল স্টপ, এই ফুল স্টপটার পর সে যদি টেকনিক্যাল চার্টে নিজে এক্সপার্ট না হয়, আমি যদি বলেও দেই সে নিজে না এক্সপার্ট হলে, আমাদের মানে মোটামুটি ম্যান্ডেটরি কাজ হচ্ছে এই মুহূর্তে ট্রেডিং অফ রাখা, শর্ট টার্ম ট্রেডিং, নতুন শর্ট টার্ম ট্রেডিং অফ রাখা, যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদেরকে কনফার্মেশন না দেয় যে আমি ঘুরে নিচের দিকে থেকে তোমাকে কনফার্ম। দেখেন এই যে এই জায়গায় যদি আপনি ট্রেড করেন,
এই জায়গায় যদি আপনি ট্রেড করেন এই লম্বা পতনের সময় আপনি বলতে পারেন যে এই পতনের সময়ও অমুক স্টকটা কেপিপিএল ডাবল হইছে বা অমুক স্টকটা অনেক বাড়ছে, বাট আপনি কি খেয়াল করেন যে এই পতনের সময় কতগুলো স্টক কমে? 300+ স্টক কমে আর 20-22টা স্টক বাড়ে। ওই সময়ে ট্রেড করলে আপনার ট্রেডিং প্রফিট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, নাকি যখন 200+ স্টক পজিটিভ হয় 100 স্টক নেগেটিভ হয় ওই দিন মার্কেটে ট্রেডিং এ গেলে আপনার জন্য ট্রেডে প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে? আমি তো মনে করি বা আমি তো এক্সপিরিয়েন্স করি, যখন মার্কেট পজিটিভ থাকে, যেমন এই সময়টাতে আমি চার্ট দেখে দেখে টানা ট্রেড করব। এই যে সাইডওয়েজ সময়টা, এই সাইডওয়েজ সময়টাতেও আমি ট্রেড করব, প্লাস এই টাইমটার মূল উদ্দেশ্য হচ্ছে হোল্ডিং মোডে থাকা। কিন্তু যখন আমি দেখব যে এইখানে আমার একটা স্ট্রং সাপোর্ট ছিল, এই সাপোর্টটা এই ক্যান্ডেল ব্রেকডাউন করে ফেলছে, সঙ্গে সঙ্গে আমি ট্রেড অফ করে দিব, এক্সিস্টিং হোল্ডিং যেগুলো আছে সেগুলোকে অফ করে ক্যাশ মোডে থাকবো। পরবর্তীতে যখন আমি আবার নতুন কোনো রিভার্সাল দেখব তখন নতুন ট্রেড প্ল্যান করব। সো যদি আপনি ট্রেডার হন, অল ইন অল আউট মোডে যাইতেও কোনো ক্ষতি নাই। অল ইন অল আউট মোডের মানে কি? যে আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, আপনি 20 লক্ষ টাকা দিয়ে ট্রেডে ঢুকলেন, একটা শেয়ারে না, নিশ্চয়ই 3টা শেয়ারে ঢুকলেন আপনি, এবং যখন আপনি নেগেটিভ সিগন্যাল পাচ্ছেন আপনি অল এক্সিট করে 20 লাখ টাকাই ক্যাশ করে ফেলতেছেন, এবং আবার যখন দেখতেছেন বাজার পজিটিভ ট্রেন্ডে আছে আপনি আবার নতুন করে ঢুকতেছেন। এখন এই টাইমিং করাটা খুব কঠিন, এটা সত্য কথা। বলা যত সহজ, টাইমিং করা তত সহজ না। এই টাইমিং করতে পারার জন্যই আপনাকে প্রাইস অ্যাকশন বুঝতে হবে, ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের সম্পর্ক বুঝতে হবে, মার্কেটে তৈরি হওয়া বিভিন্ন প্যাটার্নগুলোকে রিকগনাইজ করতে পারতে হবে। আপনি যখন এই কাজটা করতে পারবেন তখন গিয়ে আপনি আমার পরামর্শ নেন, যার পরামর্শ নেন, নিজে সিদ্ধান্ত নেন, ফান্ড ম্যানেজারের কাছে যান। কেউ একটা পরামর্শ দিলেও আপনাকে ন্যূনতম এই বিচার করার ক্ষমতা থাকতে হবে তার পরামর্শটা ঠিক নাকি ভুল। এইটুকু যদি আপনি না বুঝেন, পরামর্শ শুনেও দেখবেন আপনার পাশের লোক প্রফিট করে যাচ্ছে, বাট আমরা মার্কেটে প্রফিট করতে পারতেছি না। সো এই যে বেসিকটা নিজেকে অবশ্যই তৈরি করতেই হবে। সো এই বেসিকটা তৈরি করার জন্যই মূলত আমি ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওগুলো দেই, ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। যারা আরো প্রফেশনালি শিখতে চায় বা শিখতে পছন্দ করেন তাদেরকে শেয়ার মার্কেটের ট্রেনিং যেটা আমি অফার করি সেটাতে জয়েন করার জন্য রিকমেন্ড করি। তো অনেকেই এই জিনিসগুলোকে মনে করেন পজিটিভলিও নেন, অনেকে নেগেটিভলিও নেন, বাট আমার আসলে তাতে কিছু আসে যায় না। আমি চেষ্টা করতেছি নিজে শেখার, এবং অন্যান্য যারা শিখতে ভালোবাসে তাদেরকে শিখার ব্যাপারে যতটুকু পারা যায়, ফ্রিতে হোক, ট্রেনিং এর মাধ্যমে হোক, অন্য কোনো গ্রুপে রিকমেন্ড করে হোক, যে কোনো ভাবে হোক, শেখার জন্য উদ্বুদ্ধ করা। সো আপনাদের যদি টেকনিক্যাল অ্যানালিসিস শেখা থাকে এবং নিজের নিয়ন্ত্রণ থাকে চার্টের প্রতি, তাহলে আপনি এগিয়ে যান, প্র্যাকটিস করতে থাকেন। আর আপনি যদি এখনো পর্যন্ত গ্রাফ দেখে না বুঝতে পারেন যে এখানে কি ঘটতেছে, তাহলে আপনি একটা প্রফেশনালি টেকনিক্যাল অ্যানালিসিস ট্রেনিং এর মাধ্যমে নিজেকে রেডি করে নেন। সেটা আমার ট্রেনিং করতে হবে এরকম কোনো কথা নাই। আপনি ইউটিউবে গিয়ে ফ্রি রিসোর্স দেখে ঘেটে শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। সেই ক্ষেত্রে হয়তো আপনার একটু গাইডলাইন পেতে সমস্যা হবে, যে শিখতে কতদিন সময় লাগবে, কোনটার পরে কোনটা শিখতে হবে, এই ধরনের কিছু চ্যালেঞ্জ আসবে। আহামরি যে রকেট সায়েন্স কোনো কিছু তা কিন্তু না। বাট আপনার যদি প্রফেশনাল মেন্টরের আন্ডারে থেকে শেখার কোনো ইচ্ছা থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আপনাকে আমাদের ট্রেনিং এর বিস্তারিতটা জানানো হবে। আর যদি আপনি ট্রেনিং এ আগ্রহী না হন, কোনো অসুবিধা নাই, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে শেয়ার মার্কেট ফ্রি কোর্স প্লেলিস্টটা দেখে নেন। আর আপনি যদি অলরেডি শেয়ার মার্কেটের ফ্রি কোর্স দেখে থেকে থাকেন কিংবা ট্রেনিং গ্রহণ করে থেকে থাকেন, তাহলে এই ভিডিওটা স্কিপ করে আপনি আপনার মতো করে প্র্যাকটিস কন্টিনিউ করেন। ইনশাল্লাহ মার্কেটে যেই পরিস্থিতি তৈরি হোক না কেন, প্রতিটা সময় মার্কেটে ট্রেডিং অপরচুনিটি থাকে, বাট এই অপরচুনিটিটার পরিমাণ আসলে বর্তমানে খুবই কম। সো আপনাকে টেকনিক্যালি সাউন্ড না হইলে আপনি এই অপরচুনিটিগুলো সহজে গ্র্যাব করতে পারবেন না। এখন আপনি আমাকে পছন্দ করেন, অপছন্দ করেন, মনে মনে গালি দেন, আর যেটাই করেন, আপনার শেয়ার মার্কেট থেকে হয় এখান থেকে এক্সিট করতে হবে অথবা চার্ট বুঝা শিখতে হবে। এই দুইটার অল্টারনেটিভ শেয়ার মার্কেটে কোনো কিছুই নাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।